প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাকে স্বাগতম। আপনার, আমার বা আমাদের সবচেয়ে বেশি অসহায়ত্ব কখন তৈরি হয় জানেন? যখন দেখবেন যে আপনার কোনো কাজে আপনার কাছের মানুষ সাপোর্ট দিচ্ছে না। ধরুন আপনার বাবা মা সব কাজে আপনাকে সাপোর্ট দেয় না, কিন্তু আপনার মনে হয় যে এই কাজটা করলে আমি আনন্দ পাই। এরপর বড় হয় মানুষ। বড় হওয়ার পর যে কোনো কিছুতে, ধরেন কোনো উদ্যোগ, কোনো সাহস, কোনো দুঃসাহস, কোনো ন্যায়, কোনো অন্যায়, এসব কাজে একটা গাইডেন্স প্রয়োজন হয়। সেই গাইডেন্সটা আপনার ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। এই ভালো লাগা না লাগার চাইতেও সবচেয়ে বড় কথা যে আপনার আশেপাশে একজন অভিভাবক আছে। এতিম হয় কারা? এতিম হয় তারাই যারা এইসব অভিভাবকদের আশপাশে থাকে না বা পায় না। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বলি, আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি বলি, অনেকটা এতিমদের কারখানা। অর্থাৎ আপনি এখানে কাজ করবেন, বাহবা কুড়াবেন, একটু ভুল করবেন, প্রচণ্ড নিন্দা, সফল হবেন, সবাই আপনার পিছে ক্যামেরা ছুটবে, বিফল হবেন, ক্যামেরা বিমুখ হয়ে যাবে, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন আর কেউ পাশে থাকবে না। তার মানে আপনার জীবনের কোনো সহযোগী, কোনো সহপাঠী, কোনো পাড়া মহল্লায়, অন্যান্য স্বাভাবিক জীবনযাত্রায় যে প্রতিবেশী বা পাশের মানুষ যা থাকে, তা শোবিজ ইন্ডাস্ট্রিতে কারো থাকে না। থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছেন যে কার ছবি দিয়ে আমি আলাপটা তুলেছি। এবারে সাদাসিধে কথায়, হ্যাঁ, পরিমণিকে নিয়ে অনেক রকম কথা তোলা যায়। অনেক রকম, অনেক বিপ্লবী, আধা বিপ্লবী, কম বিপ্লবী, উচ্চ বিপ্লবী, অনেকেই কথা তুলেছেন এর ভেতরে। কিন্তু সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে তা আসলে একটা মবের ধারাবাহিকতা। এর আগে মেজাবিনের ক্ষেত্রে হয়েছে, এর পরবর্তীতে পরিমণির ক্ষেত্রে হয়েছে। কিন্তু পরিমণি বিপদে পড়ার পর, এমন না যে পরিমণি এই প্রথম বিপদে পড়েছে, তা না। কিন্তু দুটো সরকার, অর্থাৎ এর আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারের সময় যে বিপদ ছিল, সেই বিপদে কেউ কেউ কথা বলেছেন। এরপরে যে বিপ্লবী সরকার এখন আসছেন, চলছে, তখন যখন একই রকম মবের শিকার হচ্ছে, তখন আবার সবার মুখে কুলু পেটে রয়েছে। তার মানে আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি বা সামাজিক বা সাংস্কৃতিকেই যে যারা কর্মী রয়েছে, তারা মূলত এতিম, তারা মূলত একা। অর্থাৎ পরিমণি ব্যক্তিগতভাবে, ব্যক্তি জীবনে ভীষণ একা। আপনারা জানেন, স্বামী নাই, তার একমাত্র অবলম্বন নানা ছিল, সেই নানুটি মারা গেছে, বাবা মা অনেক আগেই মারা গেছে। সুতরাং একা একটি মেয়ের লড়াই। এভাবে না হয় নাই দেখলাম, সুন্দরী মেয়ের আবার একাকী, সমাজ তো এভাবেই ভাবে, তাই না? কিন্তু পরিমণির বিষয়ে কোনো ধরনের প্রতিবাদের জায়গায় তার পাশে থাকা মানুষগুলো, ধরেন যে কোম্পানির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন, একসাথে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুললেন, কথা বললেন, বা যেই কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে যেতে গিয়ে এত কিছু হলো, সেই কোম্পানির যতগুলো মানুষ, যতগুলো তারকা, যতগুলো সহকর্মী, তাদের ফেসবুক ঘেঁটে দেখেন, কেউ একটু শব্দ লেখেনি। তো এখান থেকে কি প্রমাণিত হয়? এই পরিমণিকে আবার এদের সামনে কিন্তু আবার হাসতে হবে। বাবা, তোর জন্য না মনটা খুব পড়ে, তুই এত ভালো করেছিস। এই যে ফেক কথাবার্তা, এগুলো আসলে গত 30 বছর আমার সাংবাদিকতা জীবন হয়েছে, এত দ্বিচারী মানুষ দেখেছি আমার সামনে, এত প্রশংসা, কিন্তু
আমি তার হয়তো কোনো ক্ষতি তো দূর, কোনো ক্ষতির কোনো কারণই হয়নি, আঘাত করে বসেছে। কারণ আমাকে আঘাত করলে তার নিজস্ব জনগোষ্ঠীতে সে বাহবা করাতে পারবে। সো সে যাই হোক, আমি আবারও পরিমণির বিষয়ে আসি যে পরিমণির এই ক্রাইসিসটাকে আপনি যদি খুব হালকাভাবে দেখেন যে না, এখন সরকারের কোনো সমালোচনা করা যাবে না, করলে আমি কারো বিপদে পড়বো, ইত্যাদি ইত্যাদি। এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, কোথায় কি হবে হচ্ছে, অনেকে কেউ বলতে পারছে না, ইত্যাদি নানান সংশয়ে তো ভুগছেন অনেকে। কিন্তু আপনি আদতে ভাবছেন না যে এই বিচ্ছিন্নতাবাদ থেকেই কিন্তু অনেক শিল্পীরা বিপদে পড়েছেন, আজ দ্বিধা বিভক্ত। কারণ গণহত্যা, জুলাই বিপ্লবের যে গণহত্যার সময় একই প্রেস রিলিজ, বিগত সরকারের যে একই প্রেস রিলিজ যারা বহন করেছেন, আলো আসবে গ্রুপে যারা যারা দালালি করেছেন, চূড়ান্ত দালালি, তাদের বোধোদয়ের জায়গা যখন তৈরি না হয়, তখন যেমন আলাদা আলাদা গ্রুপে পরিণত হয়, তখন বিপদগ্রস্ত সেই শিল্পীদের পাশে দাঁড়ানো বা কাজে ফেরানোর জন্য আমাদের কোনো উদ্যোগ নেওয়া হয় না। ঠিক একইভাবে পরিমণির ক্ষেত্রে, পরিমণি জুলাই আন্দোলনে যখন একজন নারীর চোখ প্রায় উপরে ফেলা হচ্ছিল, প্রচণ্ডভাবে ঢাকা কলেজের সামনে মারা হচ্ছিল, তখন প্রথম কোনো শোবিজ তারকা প্রতিবাদ জানিয়েছিলেন, তার নাম পরিমণি। এর পরবর্তীতেও প্রতিবাদ জারি রেখেছিলেন, কিন্তু তাকেও একইভাবে মবের শিকার হতে হলো। মবের শিকার হতে হলো, এটা যেমন পরিতাপের বিষয়, তার চেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে তার কাছের মানুষরা আবারও বিচ্ছিন্ন হয়ে গেলেন। অর্থাৎ আমাদের যে সংস্কার যে খেলা বা যে কথা বলি, তার কিছুই হয়নি, বরঞ্চ কাঁচকলা, বোঝেন তো না, কাঁচকলা হয়েছে। তো এই ধরনের সংগঠন, এই ধরনের শিল্পী সমাজ, এই ধরনের সহকর্মী নিয়ে, ওই যে এই ধরনের সহকর্মী লইয়া আমি কি করিব, ঠিক ওইভাবেই বলতে হয় যে এই ধরনের সহকর্মীরা কখনোই আমাদের এই ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে পারবে না, সম্ভব না। কারণ প্রথমত আপনি শুধু আপনার না, আপনি আপনাদের, আমি আমাদের, আমি না আমরা, তাহলে ইন্ডাস্ট্রি হতে পারে। এইসব কথা অনেকে তত্ত্ব তালাশ করবে, তাত্ত্বিক কথা বলবে এই হুদা প্যাচাল কেন আমি পারতেছি, একটু সেকেলে বা নিজস্ব আঞ্চলিকতায় বললাম। কিন্তু পরিমণি এই বিষয়টা আশফাক নিপুণ সহ 2-4 জন ছাড়া যে আপনারা মুখে কুলুপ এঁটে রইলেন, এতে যেটা প্রমাণিত হয়ে গেল যে আসলে সাদার পক্ষে থাকবে, সাদার দুঃখ সাদার কয়েকজন বুঝবে, কালোর পক্ষে থাকবে, আমরা কেউই একাট্টা হতে পারবো না। মাত্র কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মতিউর রহমান চৌধুরী বললেন যে আমরা এই সরকার উপদেষ্টা যারা রয়েছেন তারা তো ফেরেশতা না, সুতরাং তাদের সমালোচনা করলে তাদেরই লাভ। এই সমালোচনাহীন সমাজ তৈরি হতে হতেই কিন্তু ফ্যাসিস্টের জন্ম হয়। এটা তো খুব সহজ স্বাভাবিক সংজ্ঞা, কিন্তু আমরা বলতে ভয় পাচ্ছি। তাই ভয় এবং দালালি দুটো প্রায় একসঙ্গে, অর্থাৎ ভয় পেতে পেতে সেই মানুষটি ভাবে যে আমি দালাল হয়ে যাই, দালাল হলে তো লাভ, ভয় পেয়ে ভিতর থেকে লাভ কি, শুধু দালাল হয়ে যায়। সেই নগ্ন দালালি করতে করতে আজকে অনেক শিল্পী, অনেক কলাকুশলী, সাংবাদিকরা বিপদে রয়েছে। একইভাবে আপনি আপনার সহকর্মীর হাতটা যদি বিপদে না ধরেন, তাহলে সত্যিকার অর্থেই আপনারা সকলেই এতিম। এই ইন্ডাস্ট্রি পুরোটাই এতিমের কারখানা, এর বাইরে কিছুই না। পরিমণির জামিন হয়েছে, পরিমণি সরব থেকেছে সবসময়, এবারেও সরব ছিল। অনেকে পরিমণির ঠিকঠাক প্রশংসা করতে ভয় পায়, কারণ বলে যে ঠিক আছে, আপনি তো ওই গোত্রের, একটা ইঙ্গিত দিতে চায় যে একমাত্র আপনিই ফেরেশতা আর
পরিমণিরা খারাপ। তো এই প্রেক্ষিতে আসলে কারো পক্ষ বিপক্ষের বিষয়টা বা পরিমণি কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণের বিষয়ের জন্য আমি আসলে আজকে সাদাসিধে কথা বলছি না। বলছি যে আমি আমার সমাজ থেকে যখন আমার বিপদে কোনো রকম সাপোর্ট না পাবো, তখন আমার একার কাজ, আমার স্ট্রাগল, আমার সাফল্যকে আমি কখনোই আমার সমাজকে ভাগ দেব না। সো পরিমণি সবসময় বুড়ো আঙ্গুল দেখান, তার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আপনি আসলে তার ব্যবহার্য, তাকে ব্যবহার করে যতটুকু ফায়দা লোটা যায় সেভাবেই আপনি কাজ করেন। সাংস্কৃতিক কথার ভেতরে রাজনীতি ঢুকবে, কারণ আমরা কেউই রাজনীতির ঊর্ধ্বে না। অতি সম্প্রতি আমার সমকালীন বাংলাদেশ নামে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা রাশেক রহমান এসেছিলেন। তো অনেকেই বলেছেন যে রাশেক রহমানকে আমি কেন আনলাম। আবার অপরপক্ষে রাশেক রহমান আমাকে জানিয়েছেন যে তাদের দলের কয়েকজন সংস্কৃতি কর্মী, অর্থাৎ কয়েকজন নায়ক নায়িকা বলেছেন যে তানভীর তো লাল দলে ছিল, সুতরাং কেন তাকে ইন্টারভিউ দিতে গেলেন। এই যে উপযাজক, অর্থাৎ একজন দলের কর্মী একজন উপস্থাপকের সাথে কথা বলেছে, কিন্তু মাঝখানে বা চারপাশে উপযাজক হয়ে উস্কে দিয়েছে যে কেন বসতে গেলেন, ও তো ওই এতে এই উপযাজকরা হচ্ছে ভয়ঙ্কর। পরিমণির বিপদেও যেমন ভয়ঙ্করভাবে কাছে থাকে না, এই উপযাজকরা পেছন থেকে কুড়াল মারতে চায়। সুতরাং উপযাজক বলি, দালাল বলি, অতিভক্তি বলি বা সমাজ বিচ্যুত এই এতিমদের বলি, মানুষ বা সৃজনশীল মানুষ, সাংস্কৃতিক কর্মী মূলত একা বাঁচতে হয়। তার আশপাশে সাফল্যের মৌমাছি ছাড়া কেউই থাকে না। ধন্যবাদ। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, মতামত দেবেন। খারাপ লাগলে গালাগাল দিতে পারেন, তবে প্রাসঙ্গিক কথা বললে আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমাদের আলোচনাটা জারি থাকবে। সবাই ভালো থাকি, ভালো রাখি। আমরা অন্যের জন্য বাঁচার চেষ্টা করি, অন্যের পাশে দাঁড়াই। কিছু না করতে পারলেও বলি কেমন আছি, কেমন আছেন আপনি। আল্লাহ হাফেজ।